আপনারা দেখছেন হাল্লা বল, আপনাদের সঙ্গে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। জেডি গেস্ট হাউসে রোগিণীর সঙ্গে অপূর্ব আচরণের অভিযোগ। শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস ভদ্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা, কাঞ্চনপুরে থানায় মামলা। খেয়ে পড়ে বেঁচে থাকায় বর্তমানে মূল সমস্যা গরিব মানুষের। প্রধানমন্ত্রীর প্যাকেজ, অর্থমন্ত্রীর ভাষণ এবং রাজ্য সরকারের পরিকল্পনা বোধগম্যনায় সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা সুবল ভৌমিকের। ফ্রন্টলাইন কর্মীদের ইন্স্যুরেন্স সহ গুচ্ছ দাবিতে দেশব্যাপী 10 মিনিটের প্রতিবাদ কর্মসূচি। সিআইটিউর রাজধানী কর্মসূচিতে অংশগ্রহণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। পাহাড়ে তীব্র কাজ ও খাদ্য সংকট, অর্থ রোজগারের আশায় পাঁচরা বানাচ্ছেন গৃহবন্দী শিশুরা। এখন বিস্তারিত। নির্জনতার সুযোগে রোগীর সঙ্গে অপূর্ব আচরণ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস ভদ্রের। চাঞ্চল্যকর ঘটনাটি কাঞ্চনপুরের জেডি গেস্ট হাউসে থানায় মামলা। নির্জনতার সুযোগে রোগীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস ভদ্রের বিরুদ্ধে। ঘটনার বিবরণী প্রকাশ। সম্প্রতি এক টিএসআর এর স্ত্রী নিজের 3 বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কাঞ্চনপুরের গেস্ট হাউসে ডক্টর দেবাশিস ভদ্রের কাছে দেখাতে নিয়ে যান। তখন রোগী দেখার ঘরেই মহিলার সঙ্গে অভব্য আচরণে লিপ্ত হন, কিন্তু মহিলার বাধা দানে সফল হয়নি লম্পট ডাক্তার বাবু। এ প্রসঙ্গে নির্যাতিতা জানিয়েছেন ঘটে যাওয়া অভব্য কাহিনী। প্রথমে আমি আমার ভাইয়ের সাথে যাই, তারপরে ও কইছে আমার যে তুই যা, আমি আইতেছি, স্কুটিটা এক সাইড করে সেরা। তারপরে আমি তাড়াতাড়ি যাই আবুরে নিয়ে। ওইখানে ডাক্তাররা ডাকি, স্যার স্যার করে ডাক দিছি। এবার স্যারের বাইরে এসে কয় আমি সিগারেটটা খাইতেছি, তুই একটু বই, আমি আইতেছি। আমি দাঁড়াই রয়েছি দরজা। তারপর আবার সিগারেট খাইতে খাইতে স্যারে আইসে, এসে আমার আরেকটা রুমে ঢুকাই এসে যেখানে চিকিৎসা করেন ওইখানে নিয়ে এসে বোয়াইছে। আমার বোয়ানোর পরে দিয়ে হয় একটু দাঁড়াতো, সেটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দিয়ে কইতেছে, হয় তোর কোনো সমস্যা আছে? আমি বলছি হ স্যার সমস্যা আছে। আমার শুধু মাথা ঘুরায় 2-3 দিন ধরে মাথা ঘুরায় ঘুরায় ওঠে। হয় দেখি হাতটা দেখি কই এসে, তাই না আমার হাতটা নিয়ে ফট করে টাইন এসে আমার আজা করে দইরা বুকের আমার একটু করে আমার ঘরে লাগাইছে। এরপরে আমি চিল্লাচিল্লি করে দৌড় দিয়া দরজার লক খুললে বাইরে যাইছি। ডাক্তারবাবু কি আপনার চিনে? হ্যাঁ, আগের থেকেই পরিচিত। কতদিন ধরে আপনি মানে তার কাছে ট্রিটমেন্ট করেন? 8 বছর। তার নামটা কি? তা ডক্টর দেবাশিস ভদ্র। এদিকে ডাক্তার দেবাশিস ভদ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কাঞ্চনপুর থানায়। এখন দেখার বিষয় কি ভূমিকা পালন করে কাঞ্চনপুর থানার পুলিশ। হ্যাঁ, মামলা করা হয়েছে। ওখানে এখান থেকে আর কোনো খবর আইছে না থানার থেকে। তাই নেড়ে যখন আমরা বাইরে এসে চিল্লাচিল্লি করে সেটা মানুষজন ডাকাই ইয়ে করলাম, ডাক্তারবাবু আমার উল্টা মারতে হচ্ছে। আচ্ছা, আপনারা কয়বার ফোন করছে ডাক্তারবাবু? প্রায় 10 হইতে 12 বার আমারে কল করছে। কল করে করে সেটা আমার কাছে মাপ চাইতেছে যে এমন ভুল হয়েছে, আমি আর এমন কোনোদিন কাজ করতাম না। তোর দরকার হলে তুই আমার জুতা দিয়ে আমার, তবু তুই যেন মা বোন সবার সাথে করবি। আমি এখন চাই তাইনের করা শাস্তি হোক। আজকে আমার সাথে করছে, তাইনের বয়স শুনছি আমি 59, আমার বয়স 25। আমি তাইনের মায়ের সমান মেয়ে। তাইনে যদি আমার সাথে করতে পারে, তাইলে আমার মার সাথে করতে পারে, আমার মাসির সাথে করতে পারে, তাইনের নিজের মেয়ের সাথে করতে পারে, তার কোনো বিশ্বাস নাই। রিপোর্ট হলা বল। পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা এবং বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে ঝামেলা নিয়ে সংঘর্ষে লিপ্ত 2 ভাইয়ের পরিবার। সংঘর্ষে আহত উভয় পরিবারের 2 জন। ঘটনা অমরপুর হাসপাতাল চৌমনির রঞ্জিত দাশগুপ্ত ও সঞ্জিত দাশগুপ্তের পরিবারের মধ্যে। বর্তমানে আহত কল্পনা দাশগুপ্তের চিকিৎসা চলছে হাসপাতালে। আমার বাড়ির সামনের বাড়ি সঞ্জিত দাশগুপ্ত, বাবা হয়েছে মানে মৃত বিশ্বব্রত দাশগুপ্ত। তাইনের লুজ দিন তাইনের বাড়ির সামনের রাস্তাটা, মানে আমরা যে রাস্তাটা যে বাড়ির যাই
এই রাস্তাটারে পায়খানা প্রস্রাব করে সবসময় ভরায় রাখে, বাড়ির আবর্জনা যা আছে সব এই রাস্তাটার মধ্যে ফেলা। কিন্তু নগর পঞ্চায়েতের রেকর্ডের রাস্তা, এই রাস্তাটা 3.5 হাত রাস্তা আছে না, এটার হ্যাঁ আমরা ছোট করে 1 হাতের মতো দিচ্ছে রাস্তাটা। আমরা এই রাস্তাটারে মাইনা আমরা আজকে 3 বছর 4 বছর যাবত মাইনা নিছি এই রাস্তাটারে। বারবার আমরা নগর পঞ্চায়েতের জানানি হয়েছে বা এসডিও অফিসে আমরা কমপ্লেন জানাইছি, কিন্তু এটার কোনো সুরাহা হয়েছে না। আছে ওইখানে সঞ্জিত দাশগুপ্ত মানে খুব প্রচার অত্যাচার করে বিজেপির বলে কি বলে মানে এদান করে বিজেপির পাওয়ার দেখা মানে কোনো প্রশাসন কোনো আইন নেয় না, ব্যবস্থা নেয় না। প্রশাসনের কাছে অনেকবার যাওয়া হয়েছে, কোনো প্রশাসন এসডিএমের কাছে যাওয়া হয়েছে, নগর পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছে, থানার যাওয়া হয়েছে, কোনো অ্যাকশন নেয় না। হ্যাঁ নামে দিন দিন ফসল হয়ে যেতে সরকার। ব্যুরো রিপোর্ট, হেলাবল। লকডাউন ও স্কুল বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের কাছ থেকে খাস ভাড়া, টিউশন ফি, কম্পিউটার চার্জ আদায় করার অভিযোগ উঠছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ইস্যুতে শ্রীকৃষ্ণ মিশন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল সোসাইটির এক প্রতিনিধি দল। আমরা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি থেকে আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুলে আসি। আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল, যেটা ট্রান্সপোর্টেশন ফি এবং কম্পিউটার ফি এবং পাশাপাশি যেটা মানে মান্থলি সাবস্ক্রিপশন, এইটা নিয়ে আমাদের এখানে যে স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা যেটা বললেন, আমাদের অলরেডি ট্রান্সপোর্টেশন ফি যেটা 50% ছাড় দিয়েছেন। বাকিটি যেটা আমরা কম্পিউটার এটা নিয়ে বললাম যে ওটা বললো ওনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তাই আমরা আশা করছি, আমরা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল সোসাইটি আশা করছি যে ওনারা ওই ধরনের চিন্তা ভাবনা করবেন, যাতে স্টুডেন্টস এবং গার্জিয়ানরা যাতে এই ফেসিলিটি পেয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, হেলাবল। স্বনির্ভরতাই হচ্ছে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজের মূল উদ্দেশ্য। এই প্যাকেজে বিশেষভাবে উপকৃত হবে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল। প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানালেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। আপনারা সকলেই জানেন এবং দেখেছেন টিভিতে, দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি একটা প্যাকেজ দিয়েছে ভারতবর্ষকে। সেই প্যাকেজ 20 লক্ষ কোটি টাকা, বিরাট বড় প্যাকেজ। ইন্ডাস্ট্রি বহুদিন থেকে বলছিল প্যাকেজ দেওয়ার কথা, বিরোধী দলও বলছিল, সবই বলছিল প্যাকেজ, কিন্তু দাবি করেছিল অনেক কম, পেয়েছে প্রায় দ্বিগুণ। এটা পৃথিবীর একটা হচ্ছে বড় প্যাকেজ এবং এই প্যাকেজটার মূল উদ্দেশ্য হল স্বনির্ভরতা। ভারত কিভাবে স্বনির্ভর করা যায় এবং লোকালকে কিভাবে ভোকাল করা যায় এবং ভোকাল করা যায় এবং গ্লোবাল নিয়ে যাওয়া যায়, সেটাই নিয়ে ওরা এই প্যাকেজের মূল উদ্দেশ্য। এবং লোকালকে ভোকাল করা মানে যে লোকাল প্রোডাক্ট আছে সেটাকে কিভাবে অ্যাগ্রেসিভলি মার্কেটিং করা, সেটার প্রচার করা, সেটার জন্য যেমন একটা বাজার তৈরি করা, আর সেটা যদি আমরা করতে পারি সঠিকভাবে, তখন কি হবে, প্রত্যেকটি রাজ্য স্বনির্ভর হবে। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্য এবং ত্রিপুরার কথা আমি বলছি। আমরা যদি আমাদের যা লোকাল প্রোডাক্ট আছে, পাইনাপেল হোক, হস্তশিল্প হোক, হস্ত তাঁত হোক, সেটা যদি আমরা ঠিকভাবে কি বলতে প্রপোগেট করতে পারি এবং প্রমোট করতে পারি, এটার জন্য একটা বাজার তৈরি করতে পারি, তো এটা বিরাট একটা আয়ের পথ হবে। এর সঙ্গে এগ্রিকালচার আছে আমাদের, সেটাকেও স্বনির্ভর করতে হবে। খাদ্য এবং পশুপালন, সেটারও একটা বিরাট একটা ভূমিকা থাকে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এটা বিরাট একটা ভূমিকা থাকে, গ্রামকে স্বনির্ভর করা। তো উনি স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং সঠিকভাবেই দিয়েছেন, সঠিক বিষয়ে উনি বলেছেন এই কথা, যেন আত্মনির্ভর ভারত, সেটা এটার অর্থ। এবং এর পরই একটা আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার উনি প্রেস কনফারেন্স করেছেন এবং কিছু ডিটেল দিয়েছেন। সব ডিটেল উনি দেননি, আজকে উনি করবেন আবার প্রেস কনফারেন্স। ওনার প্রথম প্রেস কনফারেন্সে গুরুত্ব দেওয়া হয়েছে এমএসএমই। এমএসএমই মানে মাইক্রো এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা ছোট ছোট ব্যবসা আছে, মাঝারি রকমের ব্যবসা আছে, ওদেরকে কি খাড়া করা যায়। এবং আমরা যদি জিডিপির কথা অনেক জন্য বলি, আমরা জিডিপি অনেকজন বলি জিডিপি কমে গেছে, বেড়ে গেছে, জিডিপি বাড়বে কিনা, সেই জিডিপিতে কিন্তু এই এমএসএমই
অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি এই যে ব্যবসাগুলির খুব বড় ভূমিকা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। জিবি হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনায় আক্রান্ত 14 জন বিএসএফ জওয়ান। চিকিৎসা চলছে বাকিদের। ছাড়া পাওয়া 14 জন জওয়ানের সর্বশেষ কোভিড টেস্ট নেগেটিভ হওয়ার কারণে ছাড়া পেলেন তারা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মরণ ফাঁদে পরিণত হল ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের হাফলং ছড়া চা বাগান যাওয়ার রাস্তার উপর কাঠের সেতুটি। দীর্ঘ বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেই হিরে সরকারের পূর্ত দপ্তরের। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের মধ্যে। বছর হয়ে গেছে এইরকম আছে, ঠিক হয় না, কিছু হয় না। বাগান তাকে ঠিক করে খালি এটা সরকার তাকে তো কিছু হয় না দেখার লাগে। বলতে এই যে ব্রিজের কোন ভাঙ্গা কোনো সময় কি কোনো দুর্ঘটনা হয়েছে? হয়েছে তো, ওই বিচে একজন হয়েছে তো, হাত ভাঙ গেছে, পাও ভাঙ গেছে, এখন বাড়িতে গো। মানে ওই যে 1 বছর ধরে এই অবস্থায় আছে, কোনো 1 বছর থেকে এই অবস্থা আছে, ঠিক করে না, ঠিক করে না, এরকমই আছে। এটা কোন জায়গাটা? এটা হাফলং চা বাগান, চা বাগানে ঢুকার রাস্তা, এই যে ট্রেন লাইন। আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। ফ্রন্টলাইন কর্মীদের ইন্স্যুরেন্সের সহ গুচ্ছ দাবিতে দেশব্যাপী 10 মিনিটে প্রতিবাদ কর্মসূচি পালন করে সিটু। আগরতলায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএম দলের অন্যান্য নেতৃবৃন্দ। দেশব্যাপী করোনায় আক্রান্ত হচ্ছেন ফ্রন্টলাইন কর্মীরা। বৃহস্পতিবার ফ্রন্টলাইন কর্মীদের ইন্স্যুরেন্সের আওতায় আনা এবং মালিকদের সাথে শ্রম আইন পরিবর্তনের বিরোধিতায় দেশব্যাপী 10 মিনিটের বিক্ষোভ কর্মসূচি পালন করে সিআইটিইউ। রাজ্যের পক্ষে দিনের এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, রতন ভৌমিক, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ বিশিষ্টজনেরা। আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স চালক যারা আছেন, গাড়ির চালক যারা আছেন, রোগীদের আনা নেওয়ার কাজে যারা করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সবচাইতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেই সমস্ত মানুষরা আজকে দারুণভাবে রোগে নিজেরা আক্রান্ত হয়ে পড়ছেন, যার ফলে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছে, যা আগামী দিনে আমাদের ভারতবর্ষের সামনে একটা বিপদ হিসেবে আসছে। আমরা আজকে এই সামনের সারির যারা আছেন তাদের জন্যে প্রয়োজনীয় বীমা, তাদের জন্য প্রয়োজনীয় পিপিই, প্রাইভেট প্রোটেকশন ইকুইপমেন্টস এবং অন্যান্য সামগ্রী দেওয়ার দাবিতে এবং কোভিড-19কে সামনে রেখে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের সামনে যে আক্রমণ নামিয়ে এনেছে, 8 ঘন্টা কাজকে 12 ঘন্টাতে নিয়ে যাচ্ছে, আমাদের পরিযায়ী শ্রমিকরা কোনো খাবার পাচ্ছেন না এবং তার পাশাপাশি সামগ্রিকভাবে মালিকদের স্বার্থে শ্রম আইনকে পরিবর্তিত করার যে উদ্যোগ নিয়েছে, তারই প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য 10 মিনিট আমরা এই দাবির সমর্থনে প্রতিবাদমূলক কর্মসূচি প্রতিপালন করছি। সামনের সারিতে যারা কাজ করেন, ডাক্তার, নার্স, তারপরে ল্যাবরেটরির সঙ্গে যুক্ত, তারপর হাসপাতালের নিরাপত্তা কর্মী এবং হাসপাতালে যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, রান্না করে, খাওয়া দেয়, খাওয়াটা সাপ্লাই করে, এরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত। মুম্বাইতে প্রেসের লোক পর্যন্ত আক্রান্ত হয়েছে কোভিডে এবং পুলিশ এরও আক্রান্ত হচ্ছে। এদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর আমাদের যারা এই যে কাজ করে এনএইচএম এর আন্ডারে যারা কাজ করেন তারাও আক্রান্ত হয়েছেন, মাল্টিপারপাস ওয়ার্কার সহ। আশা এই সবগুলো মিলিয়ে আমাদের ডিমান্ড হলো এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের আওতায় এদেরকে সবাইকে নিয়ে আসতে হবে। পিপিই কিট সবাইকে সাপ্লাই করতে হবে, যারা এটার সঙ্গে যুক্ত সকলকে এটা দিতে হবে। আর এই ফুল সিটা আর করতালি খুব কোনো আপত্তি নাই, এখানে টাকাটা খরচ না করে যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত তাদের জীবনটাকে রক্ষা করুন, তাদেরকে বাঁচাক, মানুষও বাঁচবে,
দেশটাও বাঁচবে এবং এই দায়িত্ব যাতে সরকার গ্রহণ করে। এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রতিক্রিয়া হচ্ছে, শ্রমিক নিজেরা যে রাজ্যের মানুষ, যেখানে তাদের কোনো কাজ নেই, কর্ম নেই, কাজের সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছেন, খাদ্যের সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছেন, তাদের কোনো নিশ্চিত থাকার জন্য বাড়িঘরও নেই, যাদের কলে কারখানায় ব্যবসায় বাণিজ্যে তারা কাজ করেন, তারা এদের এই সমস্ত বিষয়গুলো দেখভাল করার জন্য অতটা আগ্রহী না। তারা হচ্ছেন মুনাফা তারা উপার্জন করবেন, শ্রমিককে যতটা পারেন তারা নিংড়ে নেবেন। এখন এই লকডাউন যখন হলো তখন এই শ্রমিকরা থাকতে জায়গা পাচ্ছেন না, ঘুমোয়ার জায়গা পাচ্ছেন না, খাবার পয়সা নাই, বাড়িতে ফিরতে পারছেন। এরা পায়ে হাঁটা পথেই শুরু করেছেন, কেউ জাতীয় সড়কের উপর দিয়ে, কেউ রেল লাইনের উপর দিয়ে। আপনারা দেখে থাকবেন যে এই কারণে পরিযায়ী শ্রমিক যারা আমাদের দেশে এই সময়ের মধ্যে প্রায় 500 কাছাকাছি বেঘুরে তারা জীবন দিয়েছে। এই পরিস্থিতিতে সব দিক থেকে একটা দাবি উঠছে শাসক দলকে বাদ দিলে পর, যে প্রথমত যেহেতু লকডাউন, আয় উপার্জন সব বন্ধ, যারা ট্যাক্সও দেন না এরকম পরিবার, কোটি কোটি পরিবার, তাদেরকে মাথা পিছু 10 কেজি করে চাল, এটা হিসেবের মধ্যে রেখে এই পরিবারগুলির জন্য আগামী 6 মাস, এটা জাতীয় দাবি, আগামী 6 মাস তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করে, চাল, গম, আরও কিছু অত্যাবশ্যক সামগ্রী। একই সাথে যেটা বলা হচ্ছে যে শুধু রেশন দিলে চলবে না, তাদেরকে এই মুহূর্তে যেহেতু আয় উপার্জন নেই, রান্না করে খেতে গেলে তো লাকড়িও লাগবে, গ্যাসও লাগবে, এগুলি কোথেকে পাবে? তার জন্যে এই পরিবারগুলোকে মাসিক অন্তত 7,500 করে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। দেখা যাচ্ছে এই প্রশ্নে ভারত সরকারের তরফ থেকে সার্বিকভাবে কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঘোষিত হয়নি। এই যে 3য় দফার 4র্থ দফার বৈঠকের পর আমাদের প্রধানমন্ত্রী বলছেন 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছেন। গতকালকে অর্থমন্ত্রী এই সম্পর্কে তার প্রাথমিক পর্যায়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। আপনাদের মতো আমিও সেটা লক্ষ্য করার চেষ্টা করেছি। এই অংশের যারা মানুষ, তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে এই দাবি ট্রেড ইউনিয়নগুলির তরফ থেকে আসছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিতে এ যাবৎ যতগুলো প্যাকেজ ডিক্লেয়ার হয়েছে, তাতে বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারি যারা, মুনাফাখোর যারা, ট্যাক্সও যারা ফাঁকি দেয়, দেশকে ফাঁকি দিয়ে টাকা যারা বিদেশে নিয়ে গেছে, তাদেরকে ছাড় দিচ্ছে। এই প্যাকেজ অ্যাকচুয়ালি মূলত তারা বেশি লাভবান হচ্ছে, আর যাদের শ্রমে ঘামে রক্তের বিনিময়ে এই সম্পদ তৈরি হচ্ছে, তাদের কথা কেউ মাথায় রাখছে না। এই পরিস্থিতিতে উল্টো আক্রমণটা কি আসছে এই শ্রমিকদের বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকরা যে অধিকার আদায় করেছিল, ট্রেড ইউনিয়ন রাইটস, এটার সঙ্গে যুক্ত হচ্ছে তার আয় উপার্জনের প্রশ্ন। ট্রেড ইউনিয়ন রাইট মানে কিন্তু এই অধিকারগুলো না পেলে মালিকের সঙ্গে তারা দরকার সংশ্লিষ্ট করতে পারবেন না, মজুরি বাড়াতে পারবেন না, ছুটি ছাটার সুযোগ নিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। লকডাউনের শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে বিপন্ন গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ছায়া নীতিদেব। শুধু তাই নয়, প্রতিটি অনুষ্ঠানে রাজ্যবাসীকে আরো সচেতন করে যাচ্ছেন তিনি। রাজধানী লাল বাহাদুর ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাজ্যের পৌরাণিক নীতিদেব। मुझे जो सम्मानीय निमंत्रण किया गया, उसके लिए मैं क्लब के सभी मेंबर्स को बहुत बहुत धन्यवाद करती हूँ, और मैं सभी मेंबर्स को इस बात का भी धन्यवाद देती हूँ कि जिस तरह से वो लोग लोगों के साथ खड़े हैं इस दुख की घड़ी में, इस ऐसी सिचुएशन में जो एक मानव जाति ने इसकी कल्पना आज तक नहीं की थी। मैं हमेशा कहती हूँ कि एक हाथ काफी नहीं होता, हजारों हाथ लगते हैं, तब बन के एक ऐसा समाज सामने आता है जिसकी कल्पना हमने की है। और जैसे कि इस क्लब का नाम ही इतना खूबसूरत
मेरी सभी से प्रार्थना है, इस क्लब के मेंबर से, इस क्लब से जुड़ने वाले लोगों से और प्रत्येक त्रिपुरावासी से, लॉकडाउन चल रहा है, लॉकडाउन चलेगा, लॉकडाउन के नॉर्म्स आ रहे हैं, अलग अलग तरह के नियम सामने आएंगे। उन नियमों के पालन के साथ साथ हमें अपने उत्साह को कम नहीं करना है, हमारे अंदर की शक्ति को कम नहीं करना है और जितना हो सके सहयोग। मैं ये मानती हूँ कि अगर एक भूखे व्यक्ति को या एक नीडी व्यक्ति को हम अगर 10 रुपए की भी मदद कर पाए तो वो भी बहुत बड़ी बात होती है, क्योंकि हर किसी की पॉकेट, हर किसी का सामर्थ्य उसके अपने हिसाब से होता है। पर दिल बड़ा रखना चाहिए और दिल बड़ा होगा तो पूरा कुटुंब उसमें समा जाएगा। और मैं आप लोगों से आज ये जरूर शेयर करना चाहूंगी कि मैं जब भी काम करने के लिए निकलती हूँ या मैं जब भी समाज के बीच में निकलती हूँ, मैं जाति पाति पंथ भेद विचारधारा पॉलिटिकल अपॉलिटिकल व्यक्तियों को ना जानते हुए केवल और केवल इंसान को सामने रख के काम करता है। और मेरे जीवन में इंसानियत ही प्रथम मूल्य है। जीवन को जीना हो तो सत्य के साथ, सत्य का साथ दें, सत्य के साथ सिर्फ और सिर्फ ह्यूमैनिटी को सामने रख के काम करें। और मैं आप लोगों से ये जरूर शेयर करूंगी कि मुझे अपना जीवन त्रिपुरा में आने के बाद एक ऐसे सफेद पन्ने जैसा लगता है जिसमें कुछ भी लिखा नहीं है, क्योंकि मैं इतने साल यहाँ नहीं थी। बाहर रहने की वजह से मैं बहुत लोगों से परिचित हूँ, बहुत लोगों से अपरिचित हूँ और ज्यादा लोगों से मैं अपरिचित हूँ। इसके लिए मैं खुद को सौभाग्यशाली मानती हूँ, क्योंकि मैं सबको एक तराजू में तोलती हूँ। तो मेरा यही मानना है कि हर व्यक्ति को इस घड़ी में एक तराजू में तोलते हुए अपने सहयोग का साथ बढ़ाना चाहिए और जितना हो सके उतना सहयोग करना चाहिए। इसी के साथ बहुत बहुत धन्यवाद सभी को, बहुत बहुत प्रणाम। ब्यूरो रिपोर्ट, हल्ला बोल। মধুচক্র এবং ড্রাগ সেবনের থেকে স্থানীয় যুবকদের হানা মাস্টার পাড়াতে। দুই যুবক সহ তরুণীদের পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ এলাকাবাসীগণ। হীরের সরকারি জামানায় পাল্লা দিয়ে বাড়ছে ড্রাগস, মধুচক্র সহ বিভিন্ন অসামাজিক কাজ। এই যে নাম জানি কিতা বিশাল দেব, এর বাড়িতে দীর্ঘদিন যাবে তুই ড্রাগস, হিরোইন প্লাস মেয়ে ছেলে নিয়ে এখানে মধুচক্রের আসর রেগুলার বসে। আমরা এই যাবৎ 3 বার ধরছি, হ্যাঁ, গত 2 মাসের মাধ্যমে 2টা সেরা থানাত দিছি, কিন্তু এখন পর্যন্ত 2 ঘন্টা হয়েছে। 4টার সময় থানাত ফোন করছি যে এখানে আমরা ধরছি, আইতো থানার থেকে এখন পর্যন্ত আইছে না। আমরা এখানে সব ভদ্রলোকের বসবাস, মাস্টারপাড়া খুব সুনামধন্য এরিয়া। আমরা এই সমস্ত থেকে পরিত্রাণ চাই। হ্যাঁ, এখানে আমরা তো এখানে 3:30টার সময় আয়া এখানে খবর পাইছি, পরে আশপাশের মেয়ে লোকরা খবর দিছে, আয়া তারা আটক করছে। এখানে 3 জন মেয়ে, 2টা ছেলে। সাংবাদিক পরিচয় দিয়ে আছে, নিজেরা বাঁচানোর লেগে সাংবাদিক পরিচয় দিতেছে। বাড়ির মালিক অলরেডি ব্যাগে গেছে। নামটা আমরা জিজ্ঞাসা করছি না, আমরা তার উপরে কোনো ফিজিক্যালি টর্চারিংও করছি না, আঘাতও করছি না। আপনারা তো দেখলেন, আমরা শুধু আটকে রেখে দিছি। থানা হলো আইলে যেটা প্রপার আইনে যা আছে তাও হইব। ভদ্রলোকের এরিয়া এখানে আমরা কি করব? না, মদের বোতল পাওয়া গেছে। মদের বোতল পাওয়া গেছে, আমরা ড্রাগস নিছে কিনা জানি না, কিন্তু এই বাড়িতে ড্রাগসের লেগে বাড়ির মালিক অলরেডি বেলে আছে। হ্যাঁ, জেলও খেতে আইছে। বাড়ির সামনে বাড়ির পাশে বলতে প্রায় দিন এরকম একটা অসুবিধা হইতেছে, ডিস্টার্বেন্স হইতেছে। পাড়ার হইতে কয়েকবার জানানো হয়েছে, তারা এমন কয়েকবার ধরছে। বাড়ির মালিক তো আজকে বাইকে গেল গা, কিন্তু আরো 2-1বার ধরা হয়েছে। ধরার পরও পুলিশ আইছে, তারা লয়ে গেছে, কিন্তু কোনো অ্যাকশন নাই বাড়িটার বিরুদ্ধে। বাড়ির মালিক তারা ফ্যামিলি থাকে না, শুধু 2টা ছেলে থাকে। নাম কি? একটার নাম হচ্ছে বিশাল দেব, ছোটটার নাম হলো নন্দু দেব। মা বাবা নাই। হ্যাঁ, অলরেডি ড্রাগসের জেল খাইতে আইছে এবং কিন্তু জামিন নমুনা আছে। আজকে আপনারা কি দেখছেন?
আজকে তো আমি দেখলাম যে এদিকে দুইটা ছেলে দুইটা মেয়ে ঘরের ভিতরে বইয়া মদের আসল নিয়ে বইয়া তারা দুজন দুই রুমে সেপারেট হইয়া অস্বাভাবিক অবস্থায় তারা ঘরের ভিতরে। তারা কোন জায়গা থেকে তারা জিজ্ঞেস করলাম বলতে তারা কোথায় তেলিয়ামরাত থেকে আইছে। এই লকডাউনের বাজারে তেলিয়ামরাত থেকে কেমনে কি করে তারা অত দূর থেকে একটা গাড়ি দিয়ে 4 জন আই ওই ইডিট তো গাড়িটা। ব্যুরো রিপোর্ট হালা বল। রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসে গেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিশেষ টিম। শুক্রবার আগরতলায় রাজ্য সরকার অফিসিয়ালদের সঙ্গে বৈঠকে বসবেন তারা। মহাকরণে এ সম্পর্কে বলতে গিয়ে বিপন্নদের আর্থিক সাহায্যের কথাটিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কমিটি টিম অলরেডি দুপুরে চলে এসছে ধর্মনগরে। দে হ্যাড অ্যাটেন্ডেড এ ভিডিও কনফারেন্স অলরেডি করে ফেলেছে এবং এখনও চলছে বোধহয়, শেষ হয়েছে কিনা জানি না। অফ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দে উইল রিচ অ্যাট আগরতলা বাই টুডে নাইট। দি টিম উইল অ্যাটেন্ড এ মিটিং উইথ দি ডিপার্টমেন্ট অফিসিয়ালস 15 তারিখ কালকে এটা আগরতলা। আফটার দি মিটিং the team will decide the schedule of the visit. Hello, total অবস্থা। তো all the 1131 passengers arrived from Bengaluru by train, gone through thermal screening at Agartala railway station. Among sample collection was done from 251 persons. একজন শুধুমাত্র শিপাডে কোয়ারেন্টাইনে রয়েছে, কারণ 1 person came from Assam। কীভাবে আসলো কি না জানে না, কিন্তু সেজন্যই তাকে শিপাডে রাখা হয়েছে। আজকে টুডে 650 আজকে ছিল, এখন 680 স্যাম্পলস আর আন্ডার প্রসেস ফর টেস্টিং ইন দ্য ল্যাব। ব্যুরো রিপোর্ট হালা বল। করোনা ইস্যুতে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজকে শুভঙ্করে ফাঁকি এবং সাধারণ মানুষের বোধগম্য নয় বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেই বলেও চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সাথে ভাষণের পরিবর্তে গরিবদের জন্য ফ্রি রেশন ও নগদ অর্থদানের দাবি তুলেন তিনি। আসলে কি বলতে চাইছেন, আমি তো বাজেট এক্সপার্টও নই। খুব সহজ সরলভাবে বললে আমরা কিছুটা বুঝতে পারতাম, কিন্তু এখানে কি বলতে চাইছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, আমার মনে হয় না ভারতবর্ষের সাধারণ মানুষ এর কিছু বুঝতে পেরেছে। আমরাও বুঝতে পারিনি। মানুষ চাইছে বর্তমান পরিস্থিতিতে কিভাবে মানুষ বেঁচে থাকতে পারে, খেয়ে বেঁচে বাঁচতে পারে। একাধারে অর্থনৈতিক বিপর্যয়, করোনার বিপর্যয়, মানুষ ঘুরে দাঁড়াবে কি করে, এখন মানুষ খুব দুশ্চিন্তায় আছে। এই মুহূর্তে এই ধরনের একটা কঠিন বিষয় সামনে নিয়ে এলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা সত্যি আমার কাছে একটা সময় মনে হয় এটা কি শুভঙ্করের ফাঁকি। আসল কথা হচ্ছে এখন গরিব মানুষের, বিশ্বের তাবর তাবর অর্থনীতিবিদ যারা, অমর্ত্য সেনই বলেন, অভিজিৎ ব্যানার্জি বলেন, যারা তাবর তাবর অর্থনীতিবিদ, যারা নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তারা বলছেন সরাসরি মানুষের হাতে অর্থ দিয়ে দিন। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে এখন প্রাণ সঞ্চার হবে অর্থনীতিতে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে করোনা সংক্রান্ত বিষয় যখন শুরু হয়েছে তার আগে মানে 7 কনজিকিউটিভ কোয়ার্টার ইকোনমিক গ্রোথ যেটা ডিক্লাইন হয়েছে, মানে নিচের যে পরপর 7টা কোয়ার্টার অর্থনীতিতে ডাউনওয়ার্ডস, তারপরে করোনা সমস্যা সামনে এলো। অর্থনৈতিক বিপর্যয় কিন্তু আফটার করোনা নয়, বিফোর করোনা। ভারতবর্ষ অর্থনীতি শেষ হয়ে গেছে করোনা শুরু হওয়ার আগে। মানুষ এখন যেটা চাইছে
লং টার্মে সরকার কি করবে তার জন্য বাজেট হবে, লোকসভাতে বাজেট পেশ হবে, সেখানে আলোচনা হবে। কিন্তু এখন আপাতকালীন মানুষের কাজকর্ম বন্ধ, যারা লক্ষ লক্ষ শ্রমিক, তাদের যে করুণ অবস্থা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে ভারতবর্ষে। সরকার একবার ফিরে তাকানোরও সময় পায়নি তাদের জন্য। তাদের কি হবে এখন, দিনমজুর থেকে শুরু করে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অটোওয়ালা, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে তারা কি করবে, যারা কর্মহীন হয়ে যাচ্ছে। আপাতকালীন তাদেরকে যে অর্থনৈতিক সাহায্য করা দরকার, সরাসরি জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দিয়ে দেওয়া, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তাহলে এখানে অর্থনীতিতে প্রাণ সঞ্চার হবে। উনি এমন একটা 20 লক্ষ কোটি টাকার একটা কঠিন বিষয় উত্থাপন করেছেন, এটা অ্যানালাইসিস করে আমি এমন কোন অর্থনীতির এক্সপার্ট নই যে আমি কোনো মন্তব্য করতে পারবো। উনি বুঝতে পেরেছেন আর ওনার অর্থমন্ত্রী বুঝতে পেরেছেন, ভারতবর্ষের কোনো মানুষ ওনার এই প্যাকেজ এখনো বুঝে উঠতে পারেননি। সুতরাং আমি এর উপর কি মন্তব্য করতে চাই না। আমি চাই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে সরকার এখন গরিব মানুষের অ্যাকাউন্টে অর্থ দেয়, গরিব আগামী 6 মাস যাতে কাজ না করলেও এই পরিবারগুলো খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, সেটা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে ভারতবর্ষে বা আমাদের মতো যারা পিছিয়ে পড়া রাজ্য, দরিদ্র রাজ্য, তাদের জন্য। এটা তো গেল সেন্ট্রালের যে কেন্দ্রীয় সরকারের বিষয়ে। ত্রিপুরা রাজ্যের যে প্রেক্ষাপট, এই যে লকডাউনের সময় যে রাজ্য সরকারের তরফে সেদিন সাংসদ প্রতিমা ভৌমিক উনিও বললেন যে রাজ্যের কিন্তু মানুষের কোনো সমস্যা নেই এবং মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছে। তো ত্রিপুরা রাজ্যে আপনার অবজারভেশনটা কি, মানে কি দেখলেন এতদিন? মিথ্যে কথা বলেনি, সরকারের পাশে মানুষ দাঁড়িয়েছে। দুহাত ভরে গরিব মানুষ খেতে না পারলো, এখানের ক্ষুদ্র যারা শিল্প বা ব্যবসা বাণিজ্য করেন, তারাও করোনা আক্রান্তে এই রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো, যেটা এটা একটা দৃষ্টান্ত বলতে পারেন ভারতবর্ষে না সারা বিশ্বে। খেতে পারে না, নিজের ব্যবসা তারপরও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিচ্ছে। যদি করোনায় কোনো বড় সমস্যা হয়, আমি না শুধু বেঁচে থাকতে চলবে না, আরেকটা গরিব মানুষ যাতে বাঁচতে পারে, তার জন্য এই সরকারের উপর বিশ্বাস রেখে মানুষ একজনের পাশে একজন দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দুহাত ভরে অর্থ দিয়েছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু রাজ্য সরকারের কোনো পরিকল্পনা সরাসরি আমরা সমস্ত ক্ষেত্রে এমন কোনো স্পেসিফিক কোনো আমরা স্টেপ প্রয়োজনীয় পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পারিনি, যার জন্য রাজ্য সরকারের উপর মানুষ ভরসা রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে। বলছে ভালো আছে, গ্রামে গেলে মানুষের ভালো আর কি, যে যাদেরকে রেশন দেওয়ার কথা বিনে পয়সায়, সরকার বলছে 50,000 এপিএল পরিবারের মধ্যে যারা গরিব, যাদেরকে রাজনৈতিক কারণে বিপিএল পায়নি, তাদেরকে ফ্রি রেশন দেওয়া হবে। ফ্রি রেশনের যে তালিকা বেরিয়েছে, কর্মচারী থেকে শুরু করে শুধু বিজেপি নেতাদের নাম, এলাকায় এলাকায় বিজেপির যারা চলে যাচ্ছে, এখনো কিন্তু মানুষ সেইভাবে ঘরে ফিরে আসতে পারেনি। এই ব্যাপারে এক্ষুনি উদ্যোগ নেওয়ার প্রয়োজন। লকডাউনের সুযোগে বঙ্গের পৌরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বিরোধী দলের প্রতিনিধিদের। প্রশাসনিক বৈঠকে ডাক পাচ্ছেন না বিরোধী দলের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক গাদা অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। রাজ্যের শাসক দল খুব রাজধর্মের কথা বলা শুরু করে দিয়েছে। মানুষ তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? কারণটা একটাই, প্রায় 100টার মতো পৌরসভা, কলকাতা কর্পোরেশন সহ সেখানে প্রশাসন নিয়োগ করবেন নিজেদের দলের যারা ছিলেন তাদেরই, যারা চেয়ারম্যান ছিলেন তাদের। কারণ মেয়াদ শেষে গেছে, এখন লকডাউনের জন্য নির্বাচন করা যাবে না। বিকল্প ছিল সরকারি আধিকারিককে কাউকে প্রশাসন নিয়োগ করা, তাহলে তো সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য এইভাবে প্রশাসন নিয়োগ করবে। সর্বত্র যখন প্রশ্ন দেখা দিচ্ছে, সর্বত্র যখন এইভাবে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে এই সরকারকে, যে ভুল পথে পেছনের দরজা দিয়ে সরকার ক্ষমতা দখল করে নিল, কোনো আইন টাইন না মেনে,
কোনো নীতি না মেনে, তখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রয়াস শুরু হয়ে গেল এবং সরকারি প্রশাসন যন্ত্র থেকে আরম্ভ করে সবাই খুব রাজধর্মের কথা বলছেন। কিন্তু বাকি যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে, পৌরসভাগুলোকে, জেলা পরিষদগুলোকে, যার যেখানে ছিল বিরোধী দলের সবগুলোকে গায়ের জোরে দখল করে দিচ্ছে, কোথাও পুলিশ দিয়ে, কোথাও পার্টির গুন্ডাদের দিয়ে শাসক দলের, কোথাও তৃণমূল কংগ্রেসের লেখক বাহিনীকে বাড়ি থেকে অত্যাচার করেছে, কোথাও মিথ্যে মামলা দিয়েছে, দিয়ে সব তাদের পরিবর্তন করতে বাধ্য হয়েছে, দলের কাছে আনুগত্য স্বীকার করতে বাধ্য হয়েছে। পারেনি কয়েকটা 3টে মিউনিসিপ্যালিটিকে পারেনি, শিলিগুড়ি কর্পোরেশন, তাহিরপুর মিউনিসিপ্যালিটি এবং জয়নগর মিউনিসিপ্যালিটি। জয়নগর মিউনিসিপ্যালিটি কংগ্রেসের পারেনি, তাই তাদের প্রতি বৈষম্য, তাদের কোনো টাকা পয়সা দেয়নি, উন্নয়নের জন্য কাজ করতে দেয়নি। বিধায়কদের দেখেছেন, মানুষ দেখেছেন কীভাবে দলত্যাগ করেছে। প্রকাশ্য শহীদ দিবসটাকে, 21শে জুলাই শহীদ দিবসটাকে দলত্যাগ দিবস হিসেবে পালন করে সেখানে গিয়ে সব দলের এমএলএদের, কংগ্রেস দলের এমএলএদের তৃণমূলে যোগ দেওয়ার পর কী হলো, তাদের সব বড় বড় পুরস্কার দেওয়া শুরু করলো। যারা দিচ্ছে না তাদের মিথ্যে মামলা দেওয়া হলো, যেমন মহেশ সেনগুপ্ত আর এইসব নানা এমএলএদের, প্রত্যেকেই এমএলএ, আমাদের চিফ হুইপকে বলতো, আমাদের সকল থেকে সব মিথ্যে মামলা দিয়ে ফিরে যাবে গমকে, মিথ্যে মামলা দিয়ে। এই অবস্থায় কী করলো, যখন দেখছে আজকে এই ব্যাপারে নিন্দা করছে, তখন রাজধর্ম প্রচার। তো যারা দলত্যাগ করলেন তাদের তো করলেন না, দলত্যাগ আইনে তাদের সদস্যপদ খারিজ করলেন না। বহাল তবিতে তারা কংগ্রেসের সদস্য হিসাবে রয়েছেন, বিধানসভায় কাজ করছেন তৃণমূল কংগ্রেসের, তাদের মাইনে নিচ্ছেন কংগ্রেসের সদস্য হিসাবে, সব কিছু তারা নিয়ে যাচ্ছেন আর তৃণমূল করাচ্ছেন, সব রাজধর্ম। এমনকি যখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন বিভিন্ন জায়গায়, তখনও বিরোধী দলের কাউকে ডাকেননি। এমনকি আমার জেলায় যখন মিটিং হচ্ছে, প্রশাসনিক বৈঠক, সবাই যাচ্ছেন, হেজি পেজি তৃণমূলের নেতারা বলতে যাচ্ছেন, ছোট ছোট ক্ষুদ্র মাঝারি সব নেতারা বলতে যাচ্ছে, ছোট মাঝারি থেকে সবাই। কিন্তু বিরোধী দলের নেতা আমি আমার জেলাতে ডাকছেন, সব এমএলএ ডাক পেলো, আমরা বিরোধী দলের 2জন এমএলএ আছি, আমি এবং পান্ডুয়া রামজাদ, তারা কিন্তু আবার পাচ্ছে সর্বত্র তাই। এরা কি রাজধর্ম? ওরা তখন রাজধর্ম কেন বলছেন? এই যে করছেন, অপকর্মটি করছেন, মানুষ নিন্দা করছে, তাই বিরোধী দলের 3টেকে দিয়ে দেখাবো, দেখো আমরা রাজধর্ম পালন করছি। এই ভণ্ডামিটা আমরা জানি, এই ভণ্ডামির ফাঁদে আমরা পা দেবো না। আমরা মানুষকে বলবো, এই যে ষড়যন্ত্র করে নিজেদের অপকর্মকে চাপা দেওয়ার চেষ্টা করছে, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে রুখে দেওয়া। যেমন এই অপকর্মের বিরুদ্ধে, অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে সবাই নিন্দা জানাচ্ছেন, আমরা সেইভাবে নিন্দা জানাবো, প্রতিবাদ জানাবো, রুখে দেওয়া। রিপোর্ট হলাবল। মারণ ভাইরাস, করোনা এবং লকডাউন পরিস্থিতিতে পাহাড়ে কাজ ও খাদ্যে তীব্র সংকট দেখা দিয়েছে। রুজিহীন অর্থনৈতিক দুরবস্থার মধ্যে অনাহারে অর্থহারে দিন কাটাচ্ছেন তারা, সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। টানা লকডাউনের ফলে পাহাড়ে বর্তমানে কাজ ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। রুটি রুজিহীন হয়ে পড়েছে অনেকে, অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে তারা। অথচ এই সংকটকালে সরকারি সহায়তা নেই বললেই চলে পাহাড়ি জনপথে। এমতাবস্থায় গৃহবন্দী উপজাতিদের একাংশ পাঁচরা তৈরি করে সংসার সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর উপজাতিদের এই চিরাচরিত হস্ততাঁত শিল্পের কাজে হাত বাড়াচ্ছে পরিবারের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও। ভালো প্রশিক্ষণ পেলে ক্ষুদ্র শিল্পীরাও এক্ষেত্রে নিপুণ শিল্পী হয়ে উঠতে পারে। মুঙ্গিয়াকামী ব্লকের হাজরাপাড়া এডিসি ভিলেজের এক শিশু কন্যা নিজের মায়ের কাছ থেকে শিখেই পাঁচরা তৈরি করছেন অনায়াসে। সাক্ষাৎকারে সে জানান, এটা বানাইতে কতদিন লাগবে? একদিন। তো এটা দিয়ে কি করবা? নিজের লিগা না বিক্রি করবার লিগা? নিজের লিগা। তো তোমরা তো বাজারে কিনতে পাওয়া যায়, কিনলে কত টাকা লাগবে? হ্যাঁ, 500 টাকা লাগবে। হ্যাঁ, তো তোমরা কি কিনতে পারো বাজার থেকে? কিনতে পারো নি? কে লিগা কিনতে পারো না? রাং করে দেয়। হ্যাঁ, তো এটা বানাইলে তোমরা পরিবারের সবাই এটা দিয়ে বানাই চলো। ব্যুরো রিপোর্ট হলাবল। কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল হওয়ার পর বাংলাদেশ জুড়ে দেদার লঙ্ঘিত হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। সাধারণ মানুষ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা পরছেন না মাস্ক, মানছেন না সামাজিক দূরত্ব। কোথাও নেই স্যানিটাইজারের ব্যবস্থা, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জীবন ও জীবিকার তাগিদে বাংলাদেশ সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে। খুলে দেওয়া হয়েছে গার্মেন্টস সহ শিল্প প্রতিষ্ঠান, মার্কেট দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে লকডাউন শিথিল করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া বিধিনিষেধ ও শর্ত কোথাও মানা হচ্ছে না।
তাই প্রতিদিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু, বাড়ছে করোনা ঝুঁকি। ঢাকায় মার্কেট খুলে দেওয়ার পর বিভিন্ন সড়কে বিপুল সংখ্যায় ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা চলাচল করছে। দাপিয়ে বাড়ছে রিকশা। যানবাহনের ভিড় বাড়ায় কোনো সড়কে যানজট সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। শুধু কি ঢাকা, সারা দেশের বিভিন্ন এলাকায় এমনই চিত্র দেখা যাচ্ছে। কোথাও মনে হচ্ছে না সামাজিক দূরত্ব। ঢাকার অলিগলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। দোকানে দোকানে ভিড় করছে মানুষ। দোকানে থাকা কর্মচারীর মুখে কোনো মাস্ক নেই। বাজারের প্রায় সব দোকানেই একই চিত্র। বাজারের চিত্র দেখে বোঝা মুশকিল যে দেশে করোনা ভাইরাস নামে ভয়াবহ একটি সংক্রমণ ব্যাধি আছে। এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো দৃশ্য দেখা যায়নি। ঈদ উপলক্ষে খোলা মার্কেটেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মার্কেটের প্রবেশ পথে হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও তা পর্যাপ্ত নয়। প্রতিটি দোকানের সামনেও হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও মানছেন না দোকানিরা। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। তাই আর কোনো মিষ্টি কথা নয়, এখন থেকে ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছে পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকায় কোনো মার্কেট বা দোকানিরা স্বাস্থ্যবিধি না মানলেই বন্ধ করে দেওয়া হচ্ছে মার্কেট ও দোকানপাট। পুলিশের এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুরান ঢাকার কোতোয়ালি থানার ওসি মহসিন। এই সবার ধারণা যে আসলে মার্কেট খুললেই করোনা ছড়ায়। আমি মার্কেট খোলার পক্ষে না, বাট আমরা বিভিন্ন অজুহাতে লোকজন বাইরে ঘুরছে। সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে এই করোনা ছড়িয়ে না যায়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে আছি, আমরা চেষ্টা করছি যে যাতে এই করোনা না ছড়ায়। এখন এক শ্রেণীর মানুষ যারা ফেসবুক ভাসিয়ে দেয় যে মার্কেট খুললে করোনা ছড়াবে, সরকারকে দোষারোপ করে, তারাই আবার এই রাস্তায় ঘুরে। কোশ্চেন হচ্ছে যে আসলে করোনাটা কিভাবে ছড়ায়, শুধু মার্কেটে নাকি বাইরে? আসলে ভিতরে থাকলে নিরাপদ। আমরা চাচ্ছি আপনারা ভিতরে থাকেন, আপনারা ঘরে থাকেন, ঘরে থাকলেই এই দেশটা জিতে যাবে। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হলা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। জেডি গেস্ট হাউসে রোগীর সঙ্গে অপূর্ব আচরণের অভিযোগ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস ভদ্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা, কাঞ্চনপুরে থানায় মামলা। খেয়ে পড়ে বেঁচে থাকায় বর্তমানে মূল সমস্যা গরিব মানুষের। প্রধানমন্ত্রীর প্যাকেজ, অর্থমন্ত্রীর ভাষণ এবং রাজ্য সরকারের পরিকল্পনা বোধগম্যনায় সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ফ্রন্টলাইন কর্মীদের ইন্স্যুরেন্স সহ গুচ্ছ দাবিতে দেশব্যাপী 10 মিনিটের প্রতিবাদ কর্মসূচি। সিআইটিউর রাজধানী কর্মসূচিতে অংশগ্রহণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। পাহাড়ে তীব্র কাজ ও খাদ্য সংকট, অর্থ রোজগারের আশায় পাঁচটা বানাচ্ছেন গৃহবন্দী শিশুরা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।